সদ্য ঢাকা এয়ারপোর্ট থেকে মেলবোর্ন এয়ারপোর্টে বা অস্ট্রেলিয়ার যে কোনো এয়ারপোর্টে নামা একটা শিক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটি ওই সকল শিক্ষার্থীদের জন্য না যারা অলরেডি অস্ট্রেলিয়াতে সেটেলড বা বিগত বছরগুলো খুব সুন্দরভাবে পার করেছে। যে শিক্ষার্থী নতুন এসেছে তার অস্ট্রেলিয়ার জার্নিতে যে প্রথম 5টা সমস্যা হিসেবে আমি চিহ্নিত করেছি ফেস করতে পারে, ওই বিষয় নিয়ে আপনাদের একটু নলেজ দেওয়ার চেষ্টা করব, খুব বেশি না। জানতে যদি আগ্রহী থাকেন তাহলে এই 5টা টপিক, যে আবাসন সংকট ও লিভিং এথিক্স, একাডেমিক ইন্টিগ্রিটি ও এআই এর ঝুঁকি, স্মার্ট শপিং ও কনজিউমার ইন্টেলিজেন্সি, এমপ্লয়মেন্ট রাইটস ও ক্যারিয়ার ট্র্যাপ, ইমিগ্রেশন ও ভিসা শর্তের পরিবর্তন, এই 5টা টপিক নিয়ে আমরা কথা বলবো। আমি যেটা মনে করি একজন আন্তর্জাতিক শিক্ষার্থী যখন নতুন কোনো দেশে যাবে, বা স্পেসিফিক যেহেতু আমি ওশেনিয়া মহাদেশের এই কান্ট্রিতে থাকি, সো আমার কাছে এগুলো সমস্যা হিসেবে বিবেচনা করেছি আমি। তো আমি এগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি তুলনামূলকভাবে। হ্যালো Thank you. You can take everything. Just some costume for our shooting, like one by one. You can take some biscuit. আবাসন খোঁজা ও আবাসন পাওয়ার প্রক্রিয়ার ভিতরে আমি একটু আলোচনা করি। যখন আমরা অন্য একটা দেশ থেকে এই দেশে আসি তখন আমরা জানি না যে এখানে কিভাবে বাসা ভাড়া পেতে হয়। আমরা ম্যাক্সিমাম সময় ফেসবুক গ্রুপে যাই বা ফেসবুক পেজে পোস্ট করার চেষ্টা করি যে আমার একটা বাসা দরকার ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে বাসা পাওয়ার জন্য স্পেসিফিক ক্রাইটেরিয়াও আছে এবং স্পেসিফিক রুমের জন্য বা স্পেসিফিক পোর্শনের জন্য স্পেসিফিক জায়গা আছে। যেমন ধরেন বাংলাদেশে আমরা সবাই হোল চিকেন কিনি, যেটা একটা পুরো আস্তা মুরগি থাকে, কিন্তু এই দেশে কিন্তু আলাদা আলাদা মুরগির পিসও বিক্রি করে এবং মাংসের ক্ষেত্রেও আলাদা আলাদা অংশ বিক্রি করে। ঠিক ওই রকমের যদি আপনি একটা রুম নিতে চান সেই ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম আপনার জন্য ভালো হতে পারে। আবার আপনি যদি অ্যাপার্টমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনি একটা সাইটে যেতে পারেন। আবার যদি ধরেন আপনি অনেকগুলো মানুষের সাথে মিলে থাকতে চান তাহলে আপনি ফ্ল্যাটমেটে যেতে পারেন। এরকমের অনেক হাইডেন জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে যে আমার জন্য কোনটা পারফেক্ট। যেমন এই দেশে যদি আপনি বলেন যে কিছু অড জব বা লাইক কাইন্ড অফ জবের ক্ষেত্রে আপনাকে একটা প্ল্যাটফর্মে যেতে হবে, তারপর রেন্টিং সিস্টেমের জন্য একটা প্ল্যাটফর্মে যেতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে অনেক বেশি হেল্পফুল হবে। আমি ভিডিওতে আপনাদের এই বাসা খোঁজার ব্যাপারে ছোট্ট একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনি আই বাটন থেকে দেখে নিতে পারেন। সো যেটা বললাম আর কি, যে আবাসন সংকট এবং লিভিং এথিক্স। সো এই এথিক্সের ভিতরে যদি আমি আপনাদেরকে বলি, আমরা বাংলাদেশ থেকে যখন নতুন নতুন আসি স্বাভাবিকভাবে পরিবারের সাথে কথা বলি। তো আমাদের বাংলাদেশে তো এক একজনের বাসা বাড়ি অনেক বড় বড়, ওই বাসা বাড়ির ভিতরে বসে আমরা যদি চিল্লা পাল্লা করি, চিৎকার করি, কেউ আমাদেরকে এসে কিছু বলেন। এবং আমাদের দেশের দেওয়ালগুলো থাকে কংক্রিটের। আমি এটা প্রবলেম আপনার কাছে মনে হইতেছে না, বাট আপনি যখন আসবেন তখন বুঝবেন। এই দেশের বাসাগুলো হচ্ছে ম্যাক্সিমাম কাঠের দেয়াল, এক পাশ থেকে অন্য পাশে কথা বলে সব শোনা যায়। তো ধরেন রাত্রে 12টার সময় আপনি এসে চিল্লায় আপনার মার সাথে কথা বলতেছেন, হুট করে কেউ একজন পুলিশকে ফোন দিল এবং পুলিশ আসলো এবং এই যে আপনার রেন্টাল হিস্টোরির ভিতরে একটা ছোট্ট দাগ দিয়ে গেল যে আপনি এই রুলসটা ব্রিচ করছেন। তো তার মানে মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়ার ল অনুযায়ী, সিটি কাউন্সিলের নিয়ম অনুযায়ী পার্টি ডে কোনগুলো, তারপর এমনিতে উইক ডে কোনগুলো, যেদিনে আপনি কোনো কথা বলতে পারবেন না, জোরে জোরে চিৎকার করতে পারবেন না, কয়টা পর্যন্ত করতে পারবেন, এটা সিটি কাউন্সিলের রুলস এবং রেগুলেশন দেখে আপনাকে জানতে হবে। যেমন আমাদের দেশে স্থানীয় পৌরসভা, সিটি কর্পোরেশন হয়, ঠিক এই দেশে প্রত্যেকটা সাবার্ব নিয়ে, মানে ধরেন এক প্রকার উপজেলার মতো, ওইগুলো নিয়ে একটা একটা সিটি কাউন্সিল থাকে। ওই কাউন্সিলের রুলস কি বলে সেটা আপনাকে পড়তে হবে, যে শনিবার কয়টা পর্যন্ত আপনি রাত্রে চিল্লাচিল্লি করতে পারবেন, বা কাইন্ড অফ পার্টি ডে বলে যেটাকে আর কি। আবার অন্য সপ্তাহের কোন দিনে আপনি কথা বলতে পারবেন না, জোরে জোরে চিৎকার করতে পারবেন না। এখানে আসার পরে পাশে কেউ একজন ঘুমাচ্ছে এবং কাঠের দেয়াল থেকে কথা আমারটা ওই পাশে চলে যাচ্ছে, যার কারণে সে যে কোনো সময় পুলিশ ফোন দিতে পারে। সো এই এথিক্সটা আপনার মাথায় রাখতে হবে যে আমি সব দিনগুলোতে অ্যালাউ না এই চিল্লা পাল্লা করার জন্য, স্পেসিফিক দিনে আমি অ্যালাউড। সো এটা আপনার জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে, বাট আমি জানি এখন থেকে আপনার জন্য এটা প্রবলেম হয়ে দাঁড়াবে না, কারণ আপনি এখন থেকে রুলস জানেন। পাশাপাশি বাসা নেওয়ার সময় বন্ড মানি বা সিকিউরিটি ডিপোজিট, যেটা আমরা বাংলাদেশে বলি অ্যাডভান্স ভাড়া, এই দেশে বন্ড মানিটা নেওয়া খুবই কমন প্র্যাকটিস। মানে আপনি যেখানেই বাসা ভাড়া থাকতে যান, যদি ইনফ্যাক্ট বলেন যে 1 সপ্তাহের জন্য থাকবেন বিচ হাউসের ভিতরে, আপনি যদি বিচ হাউসের ভিতরে 1 সপ্তাহের জন্য থাকতে যান, যে না আপনাকে জাস্ট 1 সপ্তাহ থাকবেন, সেই ক্ষেত্রে আপনাকে বন্ড মানি পে করতে হবে। ইনফ্যাক্ট আপনি সিঙ্গেল রাত স্টে করতে চান, আপনাকে বন্ড মানি পে করতে হবে। এরকমের কিন্তু এই দেশের এটা কমন প্র্যাকটিস, মাথায় রাখতে হবে। বন্ড মানি, তারপর বাসার রুলস রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, মিনিমাম স্টে কতদিন থাকতে হবে, বাসায় যাওয়ার আগে কতদিন আগে নোটিশ দিতে হবে। জবের ক্ষেত্রেও সেম সিচুয়েশনটা। সো এইগুলো আপনাকে একটু একটু করে ইনফরমেশন গ্যাদার করতে হবে, আর্টিকেল পড়তে হবে, নিজের নলেজকে আরো সমৃদ্ধ করতে হবে যদি আনটিল আপনি এই দেশে থাকতে চান। মাইগ্রেশন জিনিসটা কি? মাইগ্রেশন জিনিসটা হচ্ছে এক গাছের ছাল কেটে এনে অন্য গাছের সাথে লাগিয়ে দেওয়া। সো আমরা কিন্তু ঠিক ওই রকমের একটা দেশ থেকে চলে এসে অন্য দেশে সম্পূর্ণ মিশে যেতে চাচ্ছি, তাই না? সো মাইগ্রেশনের প্র্যাকটিসটা আমাদের করতে হবে, যে না এই দেশটা এখন থেকে আমার। সো এই দেশের যে মোরাল ইথিক্সগুলো আছে ওগুলো জানতে হবে, এই দেশের মানুষ কোনটা নিয়ে হ্যাবিচুয়েটেড ওটা দেখতে হবে, তারা অভ্যাসগতভাবে কোন কোন জিনিসকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে, প্রত্যেকটা জিনিস আমাদের একটু একটু করে দেখতে হবে এবং জানতে হবে। 2 নাম্বার,
একাডেমিক ইন্টিগ্রিটি ও এআই এর ঝুঁকি। অনেকেই আমরা আছি যে চ্যাট জিপিটি বা জেমিনাই বা গ্রক্স এই সমস্ত এআই এর মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্টটা করে দেই, বাট মাথায় রাখেন যে এই সমস্ত দেশ এতটা অ্যাডভান্স যে ওরা এগুলোকে ধরে ফেলে এবং আপনি যে এই কাজটা করেছেন এটাকে অনৈতিকভাবে স্বীকৃতি দেয় ওরা। সো এই ক্ষেত্রে প্রথম অবস্থায় যেতে আসার পর ইউনিভার্সিটিতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয়, তাই মাথায় রাখতে হবে যে ওইগুলো ইউজ করার ভিতরেও একটু স্মার্টনেস আছে। এবং অ্যাসাইনমেন্ট জিনিসটা যে কত ঝামেলাপূর্ণ এটা যখন আপনি এখানে আসবেন তখন বুঝতে পারবেন যে কাজ, তার মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, ডেডলাইন থাকবে, রান্না থাকবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্লাগিরিজম ও এআই এর ব্যাপারে যে আমরা কখনোই এই সমস্ত অ্যাসাইনমেন্ট সরাসরি এআই দিয়ে করাবো না। হেল্প নিতে পারি অবশ্যই, বাট এই প্লাগিরিজমের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাকে ইউনিভার্সিটি থেকে ইনফ্যাক্ট বহিষ্কারও করতে পারে, যেটাকে আমরা রাস্টিকেট বলি। প্রথম অবস্থায় ওরা একটা দুইটা ওয়ার্নিং দেয়, তারপর যদি এটা কন্টিনিউ হয় তাহলে আপনাকে ইউনিভার্সিটি থেকে ভর্তি বাতিল করে ডিরেক্টলি সিওই ক্যান্সেল করে দিতে পারে। ইমিগ্রেশনে যদি রিপোর্ট করে তাহলে আপনাকে বাংলাদেশে পর্যন্ত ডিপোর্ট করে দিতে পারে, কারণ এগুলোকে ওরা খুবই আনইথিক্যালভাবে দেখে। এরপরে আসি কন্ট্যাক্ট চিটিং। এটা কি? অনেকে আছে যে আমরা টাকা দিয়ে অন্য কাছ থেকে অ্যাসাইনমেন্ট করিয়ে নেই, যেটা খুবই আনইথিক্যাল জিনিস এই দেশে। যদি ধরা পড়েন কোনোভাবে যে কাইন্ড অফ ওইখান থেকে আপনি এটা সাপ্লাই নিতেছেন তাহলে ওই সেম সিচুয়েশন প্রথমটার মতো অ্যাপ্লাই হবে। তবে এখানে একটা টিপস আছে, যখন আপনার কোনো অ্যাসাইনমেন্টের প্রবলেম থাকে বা আপনি ধরেন একাডেমিক কোনো একটা প্রবলেমে পড়ছেন, বাংলাদেশের মতো না যে আপনার উপর এটা চাপাই দেওয়া হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এখানে শিক্ষা ব্যবস্থা অনেক ডিফারেন্ট। আপনাকে স্টুডেন্ট সাপোর্ট সেন্টারে যেতে হবে অথবা নিজের যে প্রফেসর আছে তার হেল্প নিতে পারেন, তারা আপনাকে আলাদাভাবে টেক কেয়ার করবে খুবই যত্নের সাথে। সো এই ক্ষেত্রে আমরা সরাসরি আনইথিক্যাল জিনিসে যাব না, যেহেতু এখানে নিয়মের বেড়াজাল সবাই মানে। আপনাকে জাস্ট একটা নিয়মের বিষয় বলি। সো ধরেন এই দেশের মানুষগুলো এতটা পরিমাণ ভালো বা রুলস রেগুলেশন মানার চেষ্টা করে। ধরেন এমার্জেন্সি লেন আছে হাইওয়ের পাশে এবং পুরো হাইওয়েতে বিরাট একটা জ্যাম ধরে পড়ছে, কোনো মানুষ ওই এমার্জেন্সি লেনে যাবে না আনটিল যদি ওনাদের গাড়িতে কোনো প্রবলেম না হয়। এবং সবাই এই রুলস মানবে। যখনই আপনি রুলস মানবেন না তখন দেখবেন ওরাই আপনার দিকে ভুরু কুচকি এরকমভাবে তাকাচ্ছে, তার মানে আপনি ওদের কোনো রুলস ব্রেক করে ফেলেছেন। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আসার পরে মেন্টালিটি চেঞ্জ করে ফেলতে হবে যে না, আমি এখানে প্রত্যেকটা নিয়ম মানার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। যেমন আমি অনেক বাংলাদেশিদেরকে দেখি আসার পরে বাংলাদেশে সে জীবনেও কোনো রিক্সাওয়ালার ভাড়া মারে নাই, কিন্তু এখানে আসার পর সে মাইকি টাচ করে না, বা ধরেন সিডনিতে যে ওপাল কার্ড আছে ওইটা টাচ করে না, পরে বড় সড়ো ধরনের ফাইন খায় এবং এটা পরবর্তীতে পিআর জার্নিতে পর্যন্ত ক্রিমিনাল অফেন্স হিসেবে ধরা হয়। সো আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু পরিমাণ পারেন নিয়ম মানার, এবং যেটা জানেন না ওইটার জন্য ডিরেক্টলি অ্যাপোলজি করার। কারণ ফার্স্ট টাইম যে অনেস্ট মিস্টেকগুলো হয় এগুলো এদেশে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। সো এবারকে 3 নাম্বার, স্মার্ট শপিং ও কনজিউমার ইন্টেলিজেন্সি। আমাকে জানতে হবে এখানে আসার পরে যে কোলস এবং উলওয়ার যে বড় দুইটা শপিং চেইন আছে এর বাইরেও অনেক জায়গা আছে যেখান থেকে অস্ট্রেলিয়ার জীবনযাত্রার মান উন্নত, তাই বুদ্ধিমত্তার সাথে যদি আমি খরচ করি তাহলে আরও বেশি সেভিংস করতে পারবো। যেমন ধরেন আপনার একটা টুলস লাগবে, সো টুলস স্বাভাবিকভাবে কোলসের যে কোনো একটা যদি আপনি সেলে যান তাহলে পাইতে পারেন, কিন্তু স্পেসিফিক ওই টুলটার আরও ব্রড অপশনের জন্য আপনাকে কোথায় যেতে হবে সেটা আপনাকে জানতে হবে, যে বার্নিংসে যেতে হবে। আবার ধরেন আপনি সস্তায় যদি ফার্নিচার কিনতে চান বা লাইক একটু বাজেট কম, যেমন ধরেন আপনার একটা রাইস কুকার কেনা লাগতে পারে বা শীত আসলে একটা ছোট হিটার কেনা লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে কেমার্টে যেতে হবে। এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন তখনই আপনি স্পেসিফিক আইটেমের জন্য স্পেসিফিক শপে যেতে হবে। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া সব কিছুই তো অনলাইনে পাওয়া যায়। এখন ধরেন আজকে আপনার ইমিডিয়েট এই জিনিসটা লাগবে, সো এখন আপনি কি অনলাইনের জন্য অপেক্ষা করবেন যে এটা আমি অর্ডার দিব অমুক দিনে আসবে? তাহলে আসলে এটা আসলে কমন সেন্সের বিষয় যে আমার এখন ইনস্ট্যান্ট লাগবে, আমি কোথায় পাবো? আবার ধরেন আপনি কফি খেতে খুব পছন্দ করেন, সো রেগুলার তো আপনি স্টারবারকে যেতে পারবেন না, কোনো এক গলির মোড়ে কোন একটা শপ খুব ভালো কফি মেক করে এবং তাদের কাছ থেকে যদি আপনি বিন কিনতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এটা আরও সস্তা হয়ে যাবে। আমি মূলত ভিডিওটা সস্তা বলতে চাচ্ছি না, আপনি স্টুডেন্ট লাইফে যাদের একটু মেন্টালিটি থাকে যে না বাসা থেকে টাকা আনবো না, আমি এখানে ইনকাম করব, এখানে রোজগার করে আমি নিজের টিউশন ফি পরিশোধ করব, হোক আপনি রিচ অথবা আপনি হতে পারেন যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওরকমের না, সো দুইজনের ক্ষেত্রেই বলতেছি, সেই ক্ষেত্রে আপনি এই টিপসগুলো মানতে পারেন। আবার ধরেন আপনি যদি সুপার শপগুলোতে রাতের সময় যান, ওরা অনেক ফ্রেশ আইটেমে একদম 85% পর্যন্ত ডিসকাউন্ট দেয়, 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেয়, কারণ কিছুক্ষণ পরে ওরা আইটেমগুলোকে ডিসপোজ করে দেয়। সো এরকমের অনেক সময় গেছে যে যেই সবজিটা আমি দিনে গিয়ে ধরেন কিনছি অনেকগুলো ডলার দিয়ে, ওই সেম সবজিটা রাতে আরও কমে পেয়ে গেছি, ধরেন অ্যাভারেজ প্রাইসের চাইতে অনেক তুলনায় কম। সো একজন স্টুডেন্টের জন্য এই সেভিংসের হ্যাবিটগুলো আপনাকে অনেক বেশি সুবিধা দিবে। আবার ধরেন আপনি যদি স্পেসিফিক ফল কিনতে চান বা স্পেসিফিক মাংস কিনতে চান, কোন ফার্মে যেতে হবে, কোন জায়গায় এটা ভালোভাবে প্রডিউস করে, কারণ আপনি একটা দেশ থেকে সরাসরি অন্য দেশে চলে আসতেছেন, সো এই জায়গার মানুষ যে ট্রিজগুলো অবলম্বন করে আপনাকে ওরকমভাবে তৈরি হতে হবে।
পিআর মানে কি, যে আমরা এখানে স্থায়ীভাবে থাকতে চাই, আমরা পুরোপুরি এই দেশের জাতিসত্তার সাথে মিলে যেতে চাই, তাই না? হয়তো কিছু কিছু দিক আমরা মিলাবো না, বাট সেই জন্যই বলতেছি যে আপনাকে ওদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হতে হবে এই জিনিসগুলো দেখে, যে ওরা কোথায় যাচ্ছে, কোন জায়গা থেকে কিনলে আমি একটু সস্তায় পাচ্ছি, কারণ দিন শেষে টাকার গুরুত্ব অনেক বেশি। তাই স্মার্ট শপিংয়ের যে চিন্তাটা এবং কনজিউমার ইন্টেলিজেন্সি আপনাকে অনেক বেশি হেল্প করবে। এরপরে 4 নম্বরে আমরা আসি যে এমপ্লয়মেন্ট রাইটস ও ক্যারিয়ার ট্র্যাপ। শিক্ষার্থীরা এসেই যে কোনো কাজ পায়, ঢুকে যায়, কিন্তু সেই কাজে দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হতে পারে। যেমন ধরেন আমরা পাক্ষিকভাবে যদি দেখি, অস্ট্রেলিয়াতে 48 ঘন্টা আমরা কাজ করতে পারি। সো স্টুডেন্ট ভিসার শর্ত অনুযায়ী আপনি সপ্তাহে যদি গড়ে 24 ঘন্টার বেশি যদি কাজ করেন, তাহলে আপনার কিন্তু ভিসা কন্ডিশন ব্রিচ হবে। সো অতিরিক্ত কাজ করলে যেহেতু আপনার ভিসা বাতিল হতে পারে, তা আমরা অতিরিক্ত কাজ করব না। এখন ধরেন একজন মানুষ অস্ট্রেলিয়াতে যদি মিনিমাম কাজ করে একটা ঘন্টায়, তাকে 24.95 অস্ট্রেলীয় ডলার দিতে হয়। কিন্তু এখানে এটা কিন্তু মিনিমাম টাকা বলছে, এর মানে না যে এর চাইতে বেশি আপনি আর্নিং করতে পারবেন না। বাংলাদেশে বসে আমরা অনেকে গুণন করি, আচ্ছা আমি যদি সপ্তাহে 24 ঘন্টা কাজ করতে পারি, তাহলে মাসে হয়তো 105 ঘন্টা কাজ করতে পারবো। সো আমরা করি কি, ওই মিনিমাম টাকা দিয়ে গুণ দিই, তারপর ট্যাক্স বাদ দিয়ে দিই। বাট না, এর চাইতে অনেক হিউজ লেভেলে আর্নিং করা যায়, ওর বাইরেও আপনি আর্নিংয়ের অনেক স্কোপ পাবেন। সো মাথায় রাখতে হবে যে আমার যে রাইটস আছে, আমি যদি কাজ করার সময় কোনো বিপদে পড়ি তাহলে কি হবে, আমার কর্মচারী আমি সেখানে মালিক যদি আমার সাথে বাজে আচরণ করে তাহলে কি হবে, এই সব বিষয়বস্তুগুলো সম্পর্কে আমাদের একটু একটু করে জানতে হবে যে আমার এমপ্লয়মেন্ট রাইটস কি। পাশাপাশি আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একজন আসার পরে সার্ভাইভাল জব হিসেবে কিচেন হ্যান্ডের জব নিল। সো ঘন্টা তাকে $20 করে দিচ্ছে, বা এভারেজে $25 করে দিচ্ছে। সো আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, আপনি $250 ইনকাম করবেন। আর সেখানেই যদি আপনাকে কেউ $40 পে করে, এর চাইতে ভালো জবে, সো আপনি 10 ঘন্টা কাজ করে $400 ইনকাম করলেন। বুঝতে পারছেন? সেইটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি আসার পরে একটা কিচেন হ্যান্ডের জব নেন, কিন্তু কোনোভাবেই সেখানে 2 থেকে 3 বছর কাটিয়ে দেওয়ার পরে যখন পড়াশোনা শেষ হবে, তখন আপনার যে রিয়েল ফিল্ড, ধরেন আপনি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছেন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছেন, এই সমস্ত সেক্টরে কিন্তু আপনার নেটওয়ার্কিং নষ্ট হয়ে গেছে। আপনি কিচেন হ্যান্ডে কাজ করতে করতে হ্যাঁ আপনি ভালো একটা আর্নিং করতেছেন, বাট যখন আপনি জব সেক্টরে যাবেন রিয়েল সিনারিওতে, তখন আপনার কাছে কোনো নেটওয়ার্কিং নাই। সো এই নেটওয়ার্কিং বাড়ানোর জন্য এখানে কিছু কিছু ভলান্টিয়ারি প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি কাজ করতে পারেন ফ্রিতে। ওরা আপনাকে এক্সপিরিয়েন্স লেটার দেবে, যেটার মাধ্যমে আপনি আপনার পোর্টফোলিও ভারী করতে পারেন, রেজিউমেকে আরও ভারী করতে পারেন। সেই জন্য আপনি বিভিন্ন ভলান্টিয়ারের শপে কাজ করতে পারেন। ধরেন এখন আপনার একটা রিটেল জব করার ইচ্ছা, সো আপনি অফ শপে যাইতে পারেন, যেখানে ওরা ফ্রিতে কাজ করায়, যার ফলে আপনাকে অনেক কিছু শিখাবে। যেমন ধরেন ক্যাশ হ্যান্ডেলিং, তারপর কাস্টমারকে সার্ভ করা, তারপর আপনার স্টক ফিল করা, এই সব কিছু ওরা ফ্রিতে শিখায়। সো 2-4 সপ্তাহ আপনি ওখানে কাজ করে কিন্তু আপনি এক্সপিরিয়েন্স অর্জন করে গুড একটা ভালো জবে ওই এক্সপিরিয়েন্স দেখিয়ে জব নিতে পারেন। সো লেস আওয়ার কাজ করেন এবং হাই পেমেন্টের কাজ করেন, যাতে আপনার জন্য জিনিসটা সুবিধাজনক হয়। সো এরপরে আসি অপশন 5, ইমিগ্রেশন ও ভিসার যে রুল, এটা পরিবর্তনের ব্যাপারে কথা বলি। যে আমরা অনেকেই আছি আসার পরে হুটহাট কোর্স চেঞ্জ করি, কারণ আমাদের যে এখানে কোর্স ফি, এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আমাদের করতেই হয়, কারণ এত হাই টিউশন ফি দিয়ে আসলে নিজেরা সবকিছু ম্যানেজ করা অনেক কঠিন। রেজিস্টার কোনো মাইগ্রেশন এজেন্টের কাছে না গিয়ে হুটহাট এর কাছ থেকে ওর কাছ থেকে চেঞ্জ করি। বাট অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাকে এখানে অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন যে ফ্রেমওয়ার্ক আছে বা AQF লেভেল, এইটা মেনটেন করে কোর্স চেঞ্জ করতে হবে, ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে, ল মেনটেন করে সব করলে আপনি দিন শেষে পরবর্তী ভিসা বলেন বা PR, এগুলোর ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। সো এটা মাথায় রাখতে হবে যে ইমিগ্রেশনের যে নিয়ম আছে, ভিসার যে শর্ত আছে, এগুলো মেনটেন করতে হবে। এখন আপনি যদি নতুন ভিসা পেয়ে থাকেন, তাহলে আপনার পরবর্তী অনেকগুলো স্টেপ আছে, সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনের এই ভিডিওটা দেখতে পারেন। আর অস্ট্রেলিয়া যদি অলরেডি এসে আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে জবের ক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। থ্যাংক ইউ।